ইসরায়েল জুড়ে ইরানের ধ্বংসযোগ্য তেল আবিব সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা, রকেট ছুড়েছে হিজবুল্লাহ, জবাবে ইস্পাহান ও খার্ব অঞ্চলে আক্রমণ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবে সাড়া, তেহরানের আগ্রাসন বন্ধ ও ক্ষতিপূরণের শর্ত, ইরানের জ্বালানি স্থাপনায় 10 দিন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের। I say they're lousy fighters, but they're great negotiators. And they are begging to work out a deal. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আমিরুল ইসলাম আলিফ। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সরকারের অনুরোধেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে তেহরান। ইরান খুব দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এর মধ্যেই ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশেও আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরানের ইস্পাহান ও খার্ব অঞ্চলে পাল্টা আক্রমণ চালিয়েছে তেল আবিব। যেদিকেই চোখ যায় শুধুই ধ্বংসচিহ্ন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব থেকে শুরু করে কাফর কাশেম, হাইফা, গানি, তিকভা সহ বিভিন্ন এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেটের আঘাতে বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যানবাহনে আগুন ধরে যায়। ইসরায়েলের বিভিন্ন সামরিক জাহাজ এবং যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাঙ্কে হামলার দাবি করেছে ইরানের সেনা সদর দফতর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে তেহরান। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ইরাকের আনবার প্রদেশের হাব্বানিয়া সামরিক ঘাঁটিতে হামলায় সেনা সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে পশ্চিম তীরেও। ইরানের ইস্পাহানের একটি অপটিক্স ইন্ডাস্ট্রিজের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে খার্ভ অঞ্চলেও। আইআরজিসির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির হত্যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধুত্ব ও সহযোগিতার উৎকৃষ্ট উদাহরণ বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতি চুক্তি করতে ইরান মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া নিরুপায় ইরানের কাছে যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খোলা নেই। ইরানের কাছে স্থায়ীভাবে পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগের এবং নতুন পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে। আমরা দেখব তারা তা করতে চায় কিনা। যদি না চায়, আমরা তাদের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দেব। আমরা অবিরাম তাদের উপর হামলা চালিয়ে যাব। তারা এ বিষয়ে কিছুই করতে পারবে না। চলমান যুদ্ধের অবসান ঘটাতে এবং শান্তি আলোচনায় নিজেদের সদিচ্ছা প্রমাণ করতে ইরান যুক্তরাষ্ট্রের 10টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের এই পদক্ষেপকে উপহার ও ভালো ইঙ্গিত হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ নিশ্চিত করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে এবং এতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। খুব দ্রুতই একটি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উইটকফ। এদিন ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প জানান, ইরান সরকারের অনুরোধে দেশটির জ্বালানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান যুদ্ধের মধ্যে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এতে একজন ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলার দাবি করা হয়েছে। এছাড়া হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও 2 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। নিহত হয়েছেন অন্তত 22 বেসামরিক নাগরিক।
ইরানের পাশাপাশি ইসরায়েলের নিশানায় লেবানন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার ঘাঁটি ধ্বংসের অজুহাতে দেশটির সেতু, সড়ক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এছাড়া নতুন শুরু হওয়া অভিযানে প্রায় ৩০ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে লেবাননের হাজির এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর নাহারিয়ায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শহরটিতে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়। আবাসিক ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলি সেনাবাহিনী যানবাহন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে মোট 40টি রকেট ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ, যার মধ্যে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দফতর এবং সেনাবাহিনীর উত্তর কমান্ড সদর দফতরও রয়েছে। এর মধ্যে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে লিটারানি নদী থেকে জাহরানি নদীর উত্তরে 40 কিলোমিটার পর্যন্ত এলাকা বাফার জোন ঘোষণা করেছে। সাম্প্রতিক পরিস্থিতিতে 2 সপ্তাহে 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে অনেককে রাস্তা, যানবাহন বা খোলা জায়গায় রাত কাটাতে হচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানো অব্যাহত রাখবে ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়াল্লা। সূত্রটি জানায়, ইরান ও হিজবুল্লাহর মধ্যে অপারেশনাল ও রাজনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে ছিন্ন করতে কাজ করছে তেল আবিব। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা সামরিক জোট ন্যাটো কোনো সাহায্যই করেনি বলে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। এ সময় তিনি ওয়াশিংটনের জন্য মোতায়েন করা ব্রিটিশ যুদ্ধজাহাজকে খেলনা বলে তুচ্ছ করেন। তবে ভিন্ন সুরে কথা বলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বলেন, মার্কিন প্রেসিডেন্টের অবদানে এই জোটটি এত শক্তিশালী হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার পর থেকেই ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর কাছে বারবার সাহায্য চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণে সহায়তা চাওয়া হলেও স্পষ্ট অনীহা দেখায় ইউরোপের দেশগুলো। সাফ জানিয়ে দেয়, তাদের সঙ্গে পরামর্শ ছাড়াই এ যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ক্ষোভ ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো ধরনের সাহায্যই করেনি ন্যাটো। এ সময় ব্রিটিশ সামরিক সক্ষমতা নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মার্কিন রণতরীর তুলনায় খেলনা। এমনকি ভবিষ্যতে সহায়তার প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে বলেন, ন্যাটোর সাহায্য আর যুক্তরাষ্ট্রের দরকার নেই। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে ন্যাটোর এমন আচরণ কখনো ভুলে যাবে না ওয়াশিংটন। ন্যাটোর যখনই সাহায্য প্রয়োজন হয়েছে আমরা ছিলাম। আমরা ইউরোপকে রাশিয়া থেকে রক্ষা করতে সবসময় প্রস্তুত, কিন্তু তারা আমাদের রক্ষা করতে এগিয়ে আসে না। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে অবশ্য ভিন্ন সুরে কথা বলেছেন। তার দাবি, ট্রাম্পের চাপেই ন্যাটো দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে এবং জোট এখন আগের চেয়ে বেশি শক্তিশালী। 2025 সালের রিপোর্ট অনুযায়ী প্রথমবারের মতো সব সদস্য দেশ জিডিপির 2% প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণ করেছে, যা রুটের মতে ট্রাম্প প্রশাসনের বড় অর্জন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দিয়েছে ইসরায়েল। রয়টার্স জানায়, ইসরায়েলি বাহিনী ওই 2 নেতার সুনির্দিষ্ট অবস্থানও শনাক্ত করেছিল এবং তাদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পাকিস্তান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানায়, যদি এই শীর্ষ নেতাদেরও হত্যা করা হয় তবে শান্তি আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের এই যুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তাদের ওপর হামলা না চালানোর জন্য চাপ প্রয়োগ করে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবরটি প্রকাশ করেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, সম্ভাব্য শান্তি আলোচনার পথ সুগম করতে এই 2 নেতাকে 4 থেকে 5 দিনের জন্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে একটি নাম, এনার্জি লকডাউন। ইরান যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহ বিপর্যস্ত হওয়ায় অনেক দেশ এর মধ্যেই জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ শুরু করেছে। এ কারণে কোভিড লকডাউনের মতো মানুষ কাজ, যাতায়াত ও দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি বিভিন্ন দেশের অর্থনীতি ও নাগরিক জীবনে প্রভাব ফেলছে।
সামাজিক মাধ্যমে গেল কয়েকদিন ধরে আলোচনায় লকডাউন। অনেকেই আশঙ্কা করছেন আবারও কি ফিরে আসছে করোনা মহামারীর মতো লকডাউন। তবে এই লকডাউন মহামারীর জন্য নয়, এবার এসেছে এনার্জি লকডাউনের নাম। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের জ্বালানি। এতে দেখা দিয়েছে তেল গ্যাসের সংকট। মোকাবিলায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, তবে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। শ্রীলঙ্কায় ব্যক্তিগত যানবাহনের মালিকরা নির্দিষ্ট করে সাপ্তাহিকভাবে পেট্রোল কিনতে পারছেন। মিয়ানমারে গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী অড ইভেন সিস্টেম চালু হয়েছে। বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ। ভুটানে জেরিক্যান বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্লোভাকিয়া ও স্লোভেনিয়ায় সরকারি ক্রয়সীমা আরোপ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ায় শিল্প খাতে নিয়ন্ত্রিত জ্বালানি বরাদ্দ ব্যবস্থা চালু হয়েছে। পাকিস্তানের সরকারি কার্যালয়গুলোতে চলছে 4 দিনের কর্মসপ্তাহ। জ্বালানি বরাদ্দ কমানো হয়েছে 50%। ফিলিপিন্সে সিভিল সার্ভেন্টরা 4 দিনের কর্মসপ্তাহে কাজ করছেন। সীমিত করা হয়েছে অপ্রয়োজনীয় ভ্রমণও। লাওসে সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম এবং রোটেশনাল শিফট বাধ্যতামূলক করা হয়েছে। ভিয়েতনামে রিমোট কাজ ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। নিউজিল্যান্ড সরকার সপ্তাহে একদিন কার ফ্রি ডে পুনরায় প্রবর্তনের কথা ভাবছে। ভিয়েতনামে গণপরিবহন ব্যবহারের প্রতি জোর দেওয়া হচ্ছে। এ ধরনের পদক্ষেপগুলো মূলত যানজট ও জ্বালানি ব্যবহারের চাপ কমানোর উদ্দেশ্যে। মিশরে শপিং মল ও রেস্তোরাঁ রাত 9টার আগে বন্ধ করতে বলা হয়েছে। সরকারি ভবনও সন্ধ্যার আগেই বন্ধ করা হচ্ছে। বিজ্ঞাপনের বোর্ডগুলোও বন্ধ রাখা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ স্পিড লিমিট কমানো, গণপরিবহন ব্যবহার, অপ্রয়োজনীয় বিমান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের আঁচ লেগেছে জার্মানিতেও। চলমান যুদ্ধের কারণে দেশটিতে ক্রমশই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার ক্ষেত্রেও দেওয়া হয়েছে কড়াকড়ি। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্য থেকে কমেছে জ্বালানি তেলের সরবরাহ। এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ জার্মানিতে। সংকট ঘনীভূত হওয়ায় তেলের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। আমরা যারা গাড়ি চালাই, আমাদের এখন পেট্রোল পাম্প থেকে তেল পেতে কষ্ট হচ্ছে। এটি জার্মানির অর্থনীতির জন্য বড় হুমকি। জার্মান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, চলমান জ্বালানি সংকটের কারণে এখন থেকে যে কোনো পেট্রোল পাম্প দিনের মধ্যভাগে একবার মাত্র তেলের দাম বাড়ানোর সুযোগ পাবে। তবে কমাতে পারবে দিনের যে কোনো সময়। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও দামের হেরফেরের অভিযোগ পাওয়া গেলে গুনতে হবে কমপক্ষে 1 লাখ ইউরো। জার্মানিতে তেলের দাম বাড়ি যাওয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য অর্থনৈতিক থেকে শুভ লক্ষণ নয়। জার্মানিতে আমরা যখনই এখন নিউজ পোর্টালগুলো খুলছি, দেখতে পাচ্ছি যে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এবং সেটার একটা প্রভাব অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে। জার্মানিতে সাধারণত লিটার প্রতি জ্বালানি তেল বিক্রি হতো প্রায় 1.5 ইউরোর আশেপাশে, কিন্তু মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকে তেলের লিটার বিক্রি হচ্ছে 2 ইউরোতে। এমন পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি 2% থেকে বেড়ে 3% পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। চরম বিদ্যুৎ বিভ্রাটে গভীর সংকটে কিউবার স্বাস্থ্য খাত। অর্থনৈতিক ধস, মার্কিন নিষেধাজ্ঞার, জ্বালানি অবরোধে হাসপাতালে চাপ বেড়েছে বহুগুণ। বর্তমানে প্রায় 96,000 কিউবান অস্ত্রোপচারের অপেক্ষায়, যার মধ্যে 11,000ই শিশু। এর মধ্যেই স্বল্প বেতনের কারণে অনেক চিকিৎসক পেশা বদল করছেন। এতে জনবল সংকট দেখা দিয়েছে। 1959 সালের বিপ্লবের সময় থেকে দীর্ঘদিন কিউবার স্বাস্থ্য ব্যবস্থা প্রশংসিত হলেও বর্তমানে তা গভীর সংকটে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধে বিপাকে দেশটির স্বাস্থ্য খাত। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় 96,000 কিউবান অস্ত্রোপচারের অপেক্ষায়, যার মধ্যে 11,000ই শিশু। বছর শেষে এই সংখ্যা 1,60,000-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধ, অক্সিজেন বা অ্যানেস্থেশিয়ার অভাবে প্রতি সপ্তাহে 300-র বেশি শিশুর অস্ত্রোপচার বাধাগ্রস্ত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বার্ষিক অস্ত্রোপচারের সংখ্যা 12 লাখের বেশি থেকে কমিয়ে প্রায় 7 লাখে নামিয়ে আনা হয়েছে। জরুরি রোগীদের অগ্রাধিকার দিতে গিয়ে বহু রোগী অপেক্ষায় থাকছেন। এই পরিস্থিতির জন্য মূলত মার্কিন অবরোধকেই দায়ী করছে কিউবা।
রাজধানী হাভানার হাসপাতালগুলোয় চিকিৎসক ও নার্সরা কাজে আসছেন চরম ক্লান্তি নিয়ে। দীর্ঘ শিফট নয়, বরং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট আর গরমে নির্ঘুম রাত কাটিয়ে তারা কর্মস্থলে পৌঁছান। তবুও রোগীদের সেবা দিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা অবশ্যই ক্লান্ত হই, কিন্তু আমরা তো যোদ্ধা। বিদ্যুৎ সমস্যা আর তীব্র গরমের কারণে বাসায় ঠিকমতো বিশ্রাম নিতে পারি না। প্রতিদিনের ক্লান্তি সত্ত্বেও আমরা সর্বোচ্চটা দিয়ে ভালো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। এই পরিস্থিতি মানুষকে অসুস্থ করে তোলে। ধৈর্য ধরে থাকতে হয়। বিদ্যুৎ, পানি, গ্যাস আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অন্যদিকে স্বল্প বেতনে চিকিৎসকদের হতাশা বাড়ছে। মাসে মাত্র 6 থেকে 8,000 পেসোস আয় হওয়ায় অনেকেই পেশা বদল করছেন বা দেশ ছাড়ছেন। এতে জনবল সংকট আরো তীব্র হয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে দিচ্ছে গভীর অনিশ্চয়তার দিকে। রাইসা জান্নাত, সময় সংবাদ। আগামী 14 ও 15 মে বেইজিং সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের মধ্যেই পুনর্নির্ধারিত হয়েছে চীন যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সময়সূচি। হোয়াইট হাউস জানিয়েছে, এর আগে মার্চের শেষ দিকে সফরটি হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে দুই দেশের বাণিজ্য উত্তেজনা এবং ইরান যুদ্ধের প্রভাব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যা চীনের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। একই সঙ্গে ওয়াশিংটন চায় বেইজিং এই রুট পুনরায় চালু করতে ভূমিকা রাখুক, যদিও চীন এখনও সরাসরি সম্পৃক্ত হতে রাজি হয়নি। গাজা শান্তি পরিষদের পরিকল্পনায় 8 মাসে ধাপে ধাপে হামাস সহ অন্যান্য গোষ্ঠীর নিরস্ত্রীকরণের রূপরেখা দেখা হয়েছে। এর বিনিময়ে উপত্যকাটিতে পুনর্গঠন উপকরণ প্রবেশ, মানবিক সহায়তা বাড়ানোর অনুমতি দেবে ইসরায়েল। একই সঙ্গে গাজার প্রশাসন একটি জাতীয় কমিটির হাতে তুলে দেওয়া হবে বলেও জানা গেছে। এর মধ্যে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। দখলদারদের হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় একদিকে চলছে ইসরায়েলের বোমাবর্ষণ, অন্যদিকে বৈরী রূপ নিয়েছে প্রকৃতি। রাতভর বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গাজা সিটি ও খান ইউনিসের বাস্তুচ্যুত শিবিরগুলোতে। তীব্র বাতাসে ভেঙে পড়েছে কাপড়ের তৈরি তাঁবুগুলো। শত শত বাস্তুচ্যুত পরিবার ভেজা মেঝে, পানিতে ডুবে থাকা বিছানা আর ভেঙে পড়া তাঁবুর মধ্যে আশ্রয় নিয়েছে। ভাঙা অবকাঠামোর কারণে রাস্তাঘাটের পয়ঃবর্জ্যও ঢুকে পড়ছে তাঁবুগুলোতে, বাড়িয়ে দিচ্ছে অসুস্থতার ঝুঁকি। আমাদের কোনো সুরক্ষা নেই। বজ্রসহ বৃষ্টি হচ্ছে, আর আমরা যতই প্রস্তুত থাকি না কেন, এটি শুধুই একটি তাঁবু। আমি আমার কন্যাদের সঙ্গে তাঁবুতে থাকতাম এবং এটি আমাদের উপর 5 বার ধসে গিয়েছে। এটি নর্দমা। যেমনটি আপনি জানেন, গাজায় কোনো অবকাঠামো নেই। এর মধ্যেই গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও গাজা ও পশ্চিম তীরে দখলদারদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে উপত্যকা জুড়ে তীব্র হয়েছে খাবার পানির সংকট। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী উপত্যকার বহু এলাকায় এখন পানির একমাত্র উৎস পানি বহনকারী ট্রাক। খালি পাত্র হাতে এসব ট্রাকের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে গাজা সিটির প্রায় 70% পানি সরবরাহ অবকাঠামো অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিষদের বিস্তারিত পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। পরিষদের মহাপরিচালক নিকোলাই মালদেনোভের প্রস্তাবে 8 মাসে ধাপে ধাপে হামাস সহ গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এই প্রক্রিয়ায় অস্ত্র সমর্পণের বিনিময়ে ইসরায়েল গাজায় পুনর্গঠনের উপকরণ প্রবেশ, মানবিক সহায়তা বৃদ্ধির অনুমতি দেবে। সেই সঙ্গে প্রশাসন একটি জাতীয় কমিটির হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মালদেনোভ জানান, নিরস্ত্রীকরণ ও সেনা প্রত্যাহার সমান্তরালে এগোবে। 16 থেকে 60 দিনের মধ্যে ভারী অস্ত্র সরানো হবে এবং 90 দিনের মধ্যে টানেল নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 3 মাস পর শর্ত পূরণ হলে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার সীমানায় সরে যাবে। মালিহা সুহরওয়ার্দী, সময়। দেখছেন আন্তর্জাতিক সময়। অভিবাসন প্রত্যাশীর ঢল ঠেকাতে কঠোর নীতিমালা প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এই প্যাকেজে ইউরোপে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য জেল জরিমানা আর বহিষ্কারের মতো বিষয় রাখা হয়েছে। এমনকি আশ্রয়ের আবেদন নাকচ হলে ইইউ সীমান্তের বাইরের বিশেষ রিটার্ন হাবে পাঠানোর প্রস্তুতিও চূড়ান্ত করছে জোটটি। এমন পদক্ষেপের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।
উন্নত জীবনের আশায় প্রতি বছর লাখো মানুষ অবৈধ পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। সাগরপথে বিভিন্ন দেশে প্রবেশের সময় প্রাণ হারান অনেকে। অভিবাসন প্রত্যাশীদের ঢল বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশে বেকারত্ব বেড়ে যাওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা সংকট দেখা দিয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অনুপ্রবেশ ঠেকাতে এবার একাট্টা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্য ডান ও কট্টর ডানপন্থীরা। ব্রাসেলসে এক ভোটাভুটিতে পাশ হয়েছে কঠোর অভিবাসন প্যাকেজ। নতুন এই নিয়মে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, অবৈধভাবে ইউরোপে ঢুকলে এখানে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই। উল্টো অনিয়মিত অভিবাসীদের শনাক্ত করতে এবং তাদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপে আইন প্রয়োগকারী সংস্থাকে দেয়া হচ্ছে বিশেষ ক্ষমতা। এই সংস্কারের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত দিক হল ইউরোপের মূল ভূখণ্ডের বাইরে রিটার্ন হাব বা ফেরত কেন্দ্র স্থাপন। যেসব অভিবাসীর আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হবে তাদের নিজ দেশে পাঠানোর আগ পর্যন্ত রাখা হবে এসব সেন্টারে। তবে ডেনমার্ক, অস্ট্রিয়া এবং জার্মানির মতো দেশগুলো এই পদ্ধতি কার্যকর করতে মরিয়া হলেও ফ্রান্স ও স্পেন এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, এই আইন কার্যকর হলে ইউরোপে অভিবাসীদের উপর যুক্তরাষ্ট্রের আইসির আদলে অমানবিক অভিযান শুরু হতে পারে। বর্তমানে 20% অভিবাসীকে সফলভাবে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে, যা বাড়াতে মরিয়া ইউরোপের সরকারগুলো এখন চরম কঠোর অবস্থান নিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। উপযুক্ত কর্মপরিবেশ ও বেতন ভাতার দাবিতে সংবাদকর্মীদের একদিনের কর্মবিরতিতে প্রচার বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ান সংবাদ সংস্থা এবিসি নিউজের। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে পুরো একদিন সম্প্রচারহীন থাকায় ব্যাপক আর্থিক ক্ষতি ও সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্ট। প্রায় 4,500 কর্মী নিয়ে চলে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসি নিউজ। দীর্ঘদিন কর্মদক্ষতায় অস্ট্রেলিয়ানদের দরজায় খবর পৌঁছে দেয়া সংস্থাটি এবার নেতিবাচক খবরের শিরোনামে পরিণত হয়েছে। যথোপযুক্ত বেতন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে সংস্থাটির শত শত কর্মী বুধবার থেকে একদিনের ধর্মঘট করেছেন। সংস্থাটিতে গত 20 বছরের মধ্যে এটি প্রথম কর্মবিরতি। ধর্মঘটের কারণে সরকারি সম্প্রচার সংস্থার সরাসরি সংবাদ পরিবেশনা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। কর্মবিরতি শুরু হলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানগুলো যুক্তরাজ্যের সম্প্রচার সংস্থা বিবিসির অনুষ্ঠান সম্প্রচারে সরিয়ে নেওয়া হয়। 24 ঘন্টার এই ধর্মঘটের সময় টিভি ও রেডিওর প্রধান অনুষ্ঠানগুলোর পরিবর্তে অনুষ্ঠান পুনঃপ্রচারের কথা ছিল। তাদের দাবি দেওয়া সহসাই আদায় হওয়ার সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মীরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। সংবাদকর্মী ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক মাস ধরে বেতন ও বোনাস বৃদ্ধি, কর্মক্ষেত্রের অস্থিরতা নিয়ে আলোচনা ভেস্তে গেলে এই ধর্মঘট শুরু হয়। কর্মীদের দাবি, গত 3 বছরে অস্ট্রেলিয়ার জীবনযাত্রার ব্যয় বাড়লেও তাল মিলিয়ে বাড়েনি তাদের সম্মানী। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় অনেক সাংবাদিক তাদের চাকরি হারিয়েছেন। অস্থায়ী চাকরি ও নিম্ন বেতনের কারণে বিগত কয়েক বছরে অনেকেই এবিসি থেকে স্বেচ্ছায় সরে গেছেন। বেতন ভাতা বৃদ্ধি, স্থায়ী চাকরি, উন্নত কর্মপরিবেশ ও সংবাদ প্রচারের স্বাধীনতা নিশ্চিত না হলে আগামী বাজেট ঘোষণার মৌসুমে সপ্তাহব্যাপী কর্মবিরতির ঘোষণা আসে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয়েছে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসন বলছে সাংস্কৃতিক পুনর্গঠনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত উস্কে দিচ্ছে পুরনো বিতর্ক, যা মার্কিন সমাজে তৈরি করতে পারে বিভাজন। ইতিহাস ও সংস্কৃতি চিত্রায়নের নতুন লক্ষ্যে ট্রাম্প প্রশাসন। এ প্রচেষ্টার অংশ হিসেবে হোয়াইট হাউস প্রাঙ্গণে বসানো হয় ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য। প্রশাসনের দাবি, এ পদক্ষেপ মার্কিন ঐতিহ্য ও পরিচয় পুনরুদ্ধারের অংশ। এক চিঠিতে ট্রাম্প জানান, ভাস্কর্যটি হোয়াইট হাউস ক্যাম্পাসের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের উত্তর পাশে স্থাপন করা হয়েছে। একটি ইতালীয় আমেরিকান সংগঠন প্রতিকৃতিটি উপহার দিয়েছে সরকারকে, যার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন ট্রাম্প। তবে সিদ্ধান্ত নতুন করে উস্কে দিচ্ছে পুরনো বিতর্ক। 2020 সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যুক্তরাষ্ট্র জুড়ে কলম্বাসের একাধিক মূর্তি অপসারণ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কলম্বাসকে নায়ক হিসেবে তুলে ধরা হলেও তার উপনিবেশবাদী সহিংসতা ও আদিবাসীদের প্রতি নিষ্ঠুরতা আড়াল করা হয়।
সমালোচকরা বলছেন দাসপ্রথা ও বর্ণবাদের ইতিহাস ঘিরে যেসব প্রদর্শনী ও প্রতীকী সরানো হয়েছিল সেগুলো আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে কনফেডারেল জেনারেল আলবার্ট পাইকের ভাস্কর্য পুনর্স্থাপন এবং দাসপ্রথার সমর্থক সিজার রডনির ভাস্কর্য আবারও প্রদর্শনের পরিকল্পনা। কলম্বাসকে আমেরিকার প্রথম নায়ক হিসেবে আখ্যা দেওয়ার উদ্যোগকে বৈধতা দিতে চাইছেন ট্রাম্প। তবে নাগরিক অধিকার কর্মীদের আশঙ্কা এতে সামাজিক অগ্রগতির কয়েক দশকের অর্জন পিছিয়ে যেতে পারে। ইতিহাসের ব্যাখ্যা নিয়ে এই টানাপোড়েন মার্কিন সমাজে নতুন করে তৈরি করতে পারে বিভাজন। বরকতুল্লাহ, সময় সংবাদ। চার্চ অফ ইংল্যান্ডের ইতিহাসে প্রথম নারী আর্চ বিশপ হিসেবে শপথ নিলেন ডেম সারা মুরলি। বুধবার ক্যান্টারবারি ক্যাথেড্রালে আর্চ বিশপ হিসেবে শপথ নেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং প্রিন্স উইলিয়াম ওকেট্রেইন, প্রিন্সেস অফ ওয়েলস। ডেম সারা মুরলি আগে নার্স ছিলেন। যৌন নির্যাতনের বিরুদ্ধে কাজের পাশাপাশি সুরক্ষা ইস্যুতে জোর দেবেন বলে জানিয়েছেন সারা মুরলি। ফরাসি মূলধারার রাজনীতিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। এবারে স্থানীয় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি। বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও আইন শৃঙ্খলা সহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফরাসি রাজনীতিতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বাংলাদেশিদের উপস্থিতি। এর ধারাবাহিকতায় এবারের পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়লাভ করেছেন। সেনদিনী এলাকা থেকে প্রথম ধাপেই বিজয়ী হন নাহিদুল ইসলাম। এলাকার বাসস্থান সংকট সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন তিনি। আমরা সোশ্যাল হাউজিং বানাবো। সেনদিনীতে আরপিএফদের অনেক গড়, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট কালি আর নষ্ট। আমরা এই গড় নতুন করে সুন্দর করে যাদের পয়সা নাই, কাজ নাই, অগর বাড়ি নাই, আমরা বাংলাদেশের কমিউনিটির জন্য তাদের বাসস্থানের ব্যবস্থা করবে। অন্যদিকে স্থায়ী এলাকা থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কৌশিক রাব্বানী। এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের বসবাস। তাদের সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এই শহরে প্রচুর অভিবাসী বসবাস করেন, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত। তো তাদের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিভাবে তারা পেতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে ইভরি সুরসেন এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলর জুবায়েদ আহমেদ বলেন, ইউরোপে কট্টর ডানপন্থার উত্থানের প্রেক্ষাপটে অভিবাসীরা নানা ধরনের বৈষম্য ও বর্ণবাদের শিকার হচ্ছেন। এসব বৈষম্য দূর করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। সারা ইউরোপ এবং ফ্রান্সে চরম ডানপন্থীদের উত্থানে অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছে এবং বর্ণবাদের শিকার হচ্ছে। বাংলাদেশি নির্বাচিত অন্যান্য কাউন্সিলরদের এবং কমিউনিটি লিডারদের নিয়ে একসাথে যদি আমরা কাজ করতে পারি, এগুলো মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। এবারে নির্বাচনে 10 জনেরও বেশি বাংলাদেশি অংশ নেন, যাদের মধ্যে অন্তত 5 জন বিজয়ী হয়েছেন। স্থানীয়দের আশা, নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পৌরসভা নির্বাচনে এ তরুণদের বিজয় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতে মেয়র, সংসদ সদস্য, এমনকি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেও কোনো বাংলাদেশি আসবেন এমন প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। দেখছেন আন্তর্জাতিক সময়। দেশে দেশে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার, সবখানেই একই সুর। শুধু দেশে নয়, প্রবাসী উদযাপিত হলো বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও প্রবাসী কমিউনিটির আয়োজনে উঠে এসেছে মুক্তিযুদ্ধের চেতনা। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা আর উন্নত বাংলাদেশের অঙ্গীকার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মালদ্বীপীয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হয়। পরে মিলনায়তনে বাণীপাঠ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবসের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ জানান, ঢাকা ও দিল্লির সম্পর্কের কঠিন বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার নয়, বরং আন্তরিকতা, স্পষ্টতা ও খোলামেলা মনোভাব নিয়ে আলোচনা করা উচিত। অস্থিরতার সময়ে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে কুয়েতে সীমিত পরিসরে পালন করা হয় স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পতাকা উত্তোলন করেন এবং বাণীপাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা নিবেদন করে। অন্যদিকে জেদ্দা কনসুলেটেও জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন কনসার্ন জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী সংগঠনের প্রতিনিধিরা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কাতারের দোহায় প্রবাসীদের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং 1 মিনিট নীরবতার মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং 1971 সালে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহার সভাপতিত্বে এবং দূতালয়ের প্রধান ওয়ালিদ বিন কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতালির রোম দূতাবাস কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করে। বিভিন্ন দেশের কূটনৈতিকদের স্বাগত জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক। দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। রাষ্ট্রদূত জনাব শাহ আহমেদ শফির সভাপতিত্বে এই অনুষ্ঠানে যুক্তরাজ্য, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান সহ বিভিন্ন দেশে প্রায় শতাধিক রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ফিনল্যান্ডের ওউলু শহরে বাংলাদেশ কমিউনিটি ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আয়োজনে উদযাপিত হয় ঈদ উৎসব। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন স্থানীয় ফিনিশ নাগরিকরা। আয়োজকরা জানান, প্রবাসী ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই কমিউনিটির মধ্যে প্রতি বছরে উৎসব আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নজর কাড়ে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার। কমিউনিটি সভাপতি মোহাম্মদ হেলাল হোসাইন জানান, বিদেশের মাটিতে নিজেদের একাকিত্ব দূর করতে ও কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বাড়াতেই প্রতি বছরেই ঈদ উৎসবের আয়োজন করা হয়। সৌদি আরবে মেয়াদ উত্তীর্ণ ভিজিট, উমরা ও ফাইনাল এক্সিট ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থানরতদের কোনো জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন তারা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবে ভিজিট, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা বহু বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ গত 25 ফেব্রুয়ারি শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর নানা আইনি জটিলতার মুখে থাকা বিভিন্ন দেশের নাগরিকদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা এখনো দেশটিতে অবস্থান করছেন তারা কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত ফি ছাড়াই এখন সৌদি আরব ত্যাগ করতে পারবেন। ঘোষণায় বলা হয়েছে, আগামী 18 এপ্রিলের মধ্যে এই বিশেষ সুবিধা গ্রহণ করে দেশ ছাড়তে পারবেন সংশ্লিষ্ট নাগরিকরা। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে দেশ ত্যাগ করতে বলা হয়েছে তাদের। তবে এই সুযোগের আওতায় ভিসার মেয়াদ বৃদ্ধি বা নতুন করে ভিসা গ্রহণের কোনো সুযোগ থাকবে না বলেও স্পষ্ট করা হয়।
এদিকে নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ না করলে পরবর্তীতে আইনগত জটিলতা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সৌদি সরকারের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে অনেক প্রবাসী আছে, হাজারো প্রবাসী আছে, তারা সৌদি আরবে এসে আটকা পড়ে গেছে মক্কা মদিনা উমরা হজের জন্য। তাদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তো এখন যারা যেতে ইচ্ছুক, এই সৌদি আরবের সরকার সামনের মাসের 18 তারিখ পর্যন্ত যাওয়ার এদের জন্য সুযোগ করে দিছে। বৈশ্বিক মন্দার কারণে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন দেশে যেতে পারেনি। তাদের জন্য সৌদি গভর্নমেন্ট সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মাসের 18 তারিখ অর্থাৎ এপ্রিলের 18 তারিখ পর্যন্ত তারা বিনা জরিমানায়, জেল জরিমানায় দেশে যেতে পারবেন। আগামী মাসে 18 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দিয়ে দিয়েছেন। এই তারিখের মধ্যে সবাই এই সৌদি আরব ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন তাদের জন্য জরিমানা দেওয়া হবে এবং অনেকগুলো সমস্যা তাদের জন্য দেখা দিবে। এই অবস্থায় মেয়াদোত্তীর্ণ ভিজিট, ওমরা ও ফাইনাল এক্সিট ভিসাধারী বাংলাদেশিদের 18 এপ্রিলের আগেই সৌদি আরব ত্যাগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মিসবাহুল আলিফ। ধন্যবাদ আলিফ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।